সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় আশা নিরাশার ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর ইনি আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, এবং প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, চেয়ারম্যান জানিপপ। এছাড়াও আমাদের সাথে টেলিফোনে থাকবেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যুগ্ম মহাসচিব বিএনপি ও সম্পাদক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। চতুর্থ পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ। কুমিল্লা, নরসিংদী ও ঠাকুরগাঁয়ে নিহত 3। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন সিইসি। রাজশাহীর বাগমারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের 2 গ্রুপ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ। নিহত 2, আহত অন্তত 15। ভূমি প্রশাসনে দুর্নীতি, অনিয়ম আর পুরনো পদ্ধতির কারণে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। তথ্য সংরক্ষণ পদ্ধতি ডিজিটাল করার তাগিদ বিশেষজ্ঞদের। সরবরাহ না থাকায় দেশে দেখা দিয়েছে নিউমোনিয়া ও পোলিও টিকার তীব্র সংকট। নেই যক্ষ্মার টিকার জন্য পর্যাপ্ত সিরিঞ্জ, উদ্বিগ্ন অভিভাবকরা। এবং রমজানের আগেই অস্থির দেশের ছোলার বাজার। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাত ব্যবসায়ীদের, দ্রুত আমদানির পরামর্শ। আমরা চলে আসব আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে আজকে আমাদের যে ইউনিয়ন পরিষদের 4র্থ ধাপের নির্বাচন আজকে সম্পন্ন হয়েছে। 703টি ইউনিয়ন পরিষদে আজকে নির্বাচন হয়েছে। এর আগে আমরা জানি যে 22শে মার্চ থেকে নির্বাচনটি শুরু হয়েছিল। 3টি ধাপ ইতিমধ্যেই হয়ে গেছে এবং আরও 2টি ধাপ বাকি আছে এবং এটি শেষ হবে গিয়ে জুনের 4 তারিখে। মোট 4279টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এবং এর মধ্যে সহিংসতার ঘটনা বেশ কিছু ঘটেছে। ইতিমধ্যেই 70 জনের বেশি প্রাণ হারিয়েছেন। আজকেও আমরা দেখলাম যে 3 জন নিহত হওয়ার খবর। এবং নির্বাচনটা কেমন হচ্ছে এটি নিয়ে বিভিন্ন রকমের অভিযোগও আছে। নির্বাচন কমিশন ঠিক যথাযথ ভূমিকা পালন করতে পারছে কিনা সেটি নিয়েও বিস্তর অভিযোগ আছে। বিএনপি বলছে যে নির্বাচনটি তাদের অনুকূলে মোটেই যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি নানা রকম আলোচনা সমালোচনার মধ্যে কিন্তু নির্বাচনটা হচ্ছে। আমি প্রথমেই উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি আপনার কাছে যাব। আপনি কি বলবেন এই যে নির্বাচনটি নিয়ে? ধন্যবাদ জনাব মোর্শেদুল ইসলাম এবং শুভেচ্ছা সকলকে যারা আমাদেরকে দেখছেন টিভির পর্দায়। আজকে যে নির্বাচন হয়েছে 703টি ইউনিয়ন পরিষদে, তার মধ্যে আমার নির্বাচনী এলাকার একটি উপজেলায় 10টি ইউনিয়নের নির্বাচন ছিল। তো আপনি জানেন যে আজকে দুপুরেও আপনার সাথে আমার দেখা হয়েছে একটি অনুষ্ঠানে। তারপরে আমি কিন্তু নির্বাচনী এলাকায় ছিলাম না এবং আমি ঢাকায় থেকে যতটুকু জেনেছি এই 10টি নির্বাচনের মধ্যে 9টিতে আমার নৌকা মার্কার প্রার্থীরা জয়লাভ করেছেন, 1টিতে হেরে গেছেন এবং এটি সদরের যেটা সদর ইউনিয়ন সেটাতে আমাদের প্রার্থী হেরে গেছেন এবং এখানে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। তার মানে বিএনপির এখানে ছিল একজন প্রার্থী, তিনি আমাদের বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়ে দিয়েছেন এবং অধিকাংশ জায়গায় দেখা গেছে যে বিএনপির প্রার্থীরা এটা একটি প্রবণতা তাদের, যে দুপুর হওয়ার আগেই তারা মনে করে যে নির্বাচন হেরে যাবে। তারা শেষ পর্যন্ত থাকলে কি ফলাফল হতো, আমার মনে হয় এটি একদিন তারা যদি থেকে দেখতেন। যারা থাকছে তাদের অনেকেই কিন্তু জিতছেন না, এটা ঠিক না। মানে যাদের জনপ্রিয়তা আছে বলে মনে হয় তারা কিন্তু থেকে যাচ্ছেন এবং জিতছেন অনেকেই। কিন্তু এখানে তারা অনেকেই
এই দুপুর হওয়ার আগে 11টার দিকে কিভাবে নির্বাচনের ব্যাপারে তারা জানতে পারলো যে নির্বাচন ফেয়ার হবেন? যদি ফেয়ার না হয়, মনে করেন 13,000 ভোট আমার এক প্রার্থী 13,000 ভোট পেয়েছেন, বিএনপির প্রার্থী 3,000 পেয়েছেন, তো এই 3,000 ভোট কিভাবে পেলেন? তাকে তো কেউ দিয়ে দেয়নি ভোট, নিলে তো আমার লোক সবগুলোই নিয়ে নিত, তাই না? তো সুতরাং এইভাবে বিষয়টাকে না দেখে বিএনপির প্রার্থী, আপনারা অবশ্য আপনি হয়তো কিছুটা খবর রাখতে পারেন যে আমার এলাকাতে বিএনপির প্রার্থী দেওয়ার মতো ক্যান্ডিডেট তো নাই। তারা যে 9টিতে প্রার্থী দিতে পেরেছে, এটা আমি তাদের বলবো যে তাদের সাংগঠনিক শক্তি বেশ বৃদ্ধি পেয়েছে, কারণ 9টিতে তারা দিতে পেরেছে, 10টিতে দিতে পারেনি, এরকম আর কি। 172 ভোট পেয়েছে এরশাদ সাহেবের পার্টি একটি ইউনিয়নে। এখন এটাকে আমি কি ব্যাখ্যা দেবো? কেন ওনার পার্টির লোকেরকে এরশাদ সাহেবের আসলে ভোট দিবে কেন মানুষ, এটাও কিন্তু আমার মাথায় ঢুকে না। এটা অবশ্য আমার মানে অন্য কারণে হতে পারে যে আমি মানে স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধের লোক, এই জন্য যে, কিন্তু এরশাদ সাহেবকে কেন ভোট দিবেন না এটা আমি জানি না। মানুষজন আমাদের সাথে থাকতে পারেন, কিন্তু আমি তাকে ভোট দেওয়ার কোনো যৌক্তিক কারণ দেখি না। এটা পুরোপুরি একটি স্বৈর শাসক এবং দুর্নীতি, মহা দুর্নীতিগ্রস্ত একটি ব্যক্তি এবং চারিত্রিকভাবে একটি লম্পট বলে পরিচিত। এটা বলা উচিত না, আমার রাজনীতির ভাষা এটি নয়, এই জন্য দুঃখিত, কিন্তু এইভাবেই তার পরিচিতিটা সমাজে চলে আসছে, রাজনীতি চলে আসছে। তাকে কেন ভোট দিলে? আমার 172 ভোট পেয়ে যাই, মনে করবো এই 172 ভোট যারা দিয়েছে তারা বিকৃত মস্তিষ্ক লোক, তাকে দেওয়া উচিত হয়নি আর কি। তো আমি তো দেখছি যে, এবং আমার এখানে কোনো একটি সেন্টারে গন্ডগোল হয়েছে, এবং তাও মেম্বার প্রার্থীদের মধ্যে আপনার গন্ডগোল হয়েছে। সেখানে আমাকে যখন ফোন আসলো, ওখানে আমার একটি প্রিয় ছেলে ছিল আর কি, প্রার্থী, সেটি হেরে গেছে। তা আমি এমপি, আমার প্রার্থী যদি হেরে যায় এবং আমার প্রার্থী যদি মার খেয়ে সেন্টার ছাড়তে হয়, তাহলে বুঝতেই পারেন যে আমরা কতটা ইন্টারফেয়ার করতে পারি। কিন্তু আমরা যেটা আসলে, এটা আমি খোলামেলা বললাম, আমি আমার এক্সপিরিয়েন্স বললাম ভাই, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখবো। আমি তো বিএনপি কি অভিযোগ থাকতে পারে, আমাদের বন্ধু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সাহেব হয়তো অনেক অভিযোগের ডালা নিয়ে আসবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি ওনাকে বলবো যে আপনি আপনাদের নির্বাচন, আপনাদের সময়কার নির্বাচন তাইলেও তো আপনার নির্বাচনের ডালা খোলার আগে, আমাদের নির্বাচনের ডালা খোলার আগে আপনার ডালা খুলবেন কিনা সেটা একটা চিন্তার বিষয়। আমি একটি তথ্য দিই যে বলা হচ্ছে যে 200 ইউপিতে বিএনপি কোনো প্রার্থী দিতে পারেনি, এবং আজকে যে 703টি ইউপিতে নির্বাচন হচ্ছে, সেখানে 33টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছে ইতিমধ্যেই। বিএনপির আসলে অনুকূল পরিবেশও নাই তাদের জন্য নির্বাচনটি করার মতো। তারপর বিএনপি নির্বাচন করছে, এটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। আমরা একটু যাব এখন বিএনপি, পরিবেশ নাই এই জন্য যে তাদের সাংগঠনিক তৎপরতা নাই তো। আচ্ছা, আমরা একটু বিএনপির কথা শুনে আসি, বিএনপির কথা শুনে আসবো। আমরা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কাছে যাব। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আপনি শুনতে পাচ্ছেন আমাদের? জি, আপনি আমাদের রোয়ামা ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপির কথা শুনলেন। আমরা এখন আপনার কথা শুনতে চাই, এই নির্বাচনটি নিয়ে আপনাদের বক্তব্য কি? জি, ধন্যবাদ সবাইকে। নির্বাচনটা কি? নির্বাচন হল গণতান্ত্রিক উপায়ে মানুষের ভোট দেওয়ার অধিকার, এবং 500 বছর আগে গণতন্ত্র আসার আগে ছিল মাইট ইজ রাইট। রাজা আসতো, এক রাজাকে হত্যা করা, যারা রাজসিংহাসন দখল করতো। গণতন্ত্র বলছে পিসফুল মিলসে ক্ষমতা পরিবর্তন হবে। আর এখন সর্ব পর্যায়ে, জাতীয় পর্যায়ে বললেন, স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা পরিবর্তনের কথা। কিন্তু আমাদের কি হচ্ছে, এটা ইলেকশন ইন দ্য অফ ল, এখানে যুদ্ধ, এবং যেটা সরকারি দল, পুলিশ, আমার মুখ্যমন্ত্রী ভাই বললেন যে অনেক জায়গায় ইলেকশন আগের থেকে তো শুরু হয় যুদ্ধ, যে বাড়িতে আক্রমণ করা, মিথ্যা হামলা দেওয়া, পুলিশ পাঠানো, রেড পাঠানো, এবং বলে দেওয়া হচ্ছে যদি নির্বাচনে অংশগ্রহণ করো তাহলে তোমার বাড়িতে জ্বালাই দেওয়া হবে, তোমার মিথ্যা হামলা দেওয়া হবে, এইভাবে চলছে। আর যেটা সারা দেশে কিন্তু এক স্টাইলে নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ কি জনপ্রিয়তা দেখেন, এত জনপ্রিয় আওয়ামী লীগ, কত ভালো ভালো কাজ করেছে, সারা দেশবাসী মানে ঝাঁপিয়ে আওয়ামী লীগ ভোট দিচ্ছে। যদি বিশ্বাস দিতে হয়, আপনার সারা দেশে কিন্তু শুধু দখল। আর উনি যেটা বলছেন যে আমার মনে হয় কথাটা সঠিক নয়। আজকে আমার নির্বাচনের এলাকায় সোনামুড়িতে নির্বাচন, সোনামুড়িতে 10টা একটা উপজেলার 10টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে
9 জন বিএনপি ছিল, চেয়ারম্যান ছিল, এবং 1 জন আওয়ামী লীগের সমর্থক, স্বতন্ত্র বা আওয়ামী লীগ সমর্থক ছিল। আজকে প্রতিটা ভোট কেন্দ্রে যুদ্ধ করেছে। কালকে রাত্রে থেকে আরম্ভ হয়েছে। আমি নিজে জেলা ইলেকশন অফিসারের সঙ্গে কথা বলেছি। গতকাল 7 জন 8 জন চেয়ারম্যান প্রার্থী নিয়ে গতকাল সঙ্গে দেখা করেছি, জেলা ইলেকশন অফিসার দেখা করেছি। বলেছি আপনারা যদি সত্যিকার অর্থে নির্বাচন করতে পারেন তাহলে বলেন নতুন আমরা পরীক্ষা করে আর কিছু কুকিং করবো। এবং ওখানে কিন্তু আওয়ামী লীগের ভোট নাই। আমাদের সোনামণি চারটে আওয়ামী লীগের কোনো ভোট নাই। আপনার মুক্তিযোদ্ধা নিশ্চয় মনে আছে, আমি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছিলাম আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। নুর ইসলাম ভাই ইন্তেকাল করেছেন, সেই জন্য 12 জন পিছিয়ে গেছিল। সেখানেও জিতেছি ভোট কেন্দ্রে, 52 কেন্দ্রে ছিল সোনামণিতে 50 কেন্দ্রে জিতেছি আমি। তারপর ওখানে 453 কেন্দ্রে ছিল 30 কেন্দ্রে জিতেছি আমি। নতুন এলাকা ছিল তারপর। আর সেখানে কি হলো, আজকে সকাল 8টার আগে সব জায়গাতে ভোট হয়ে গেছে। যেই যাচ্ছে ব্যালট পেপার চাইছে, আপনার টেবিলের পাশে ব্যালট পেপার এবং বাইরে র্যাব আছে, বাইরে বিজেপি আছে। সেখানে তারা আপনার মাঠে যাচ্ছে, বলতেছি ব্যালট পেপার নেন, দেখা যাচ্ছে সিল মারা আছে নৌকা মার্কায়, পরে হাতে আঙ্গুল লাগান। তাদেরকে বলে আমি সিল মারছেন, আপনি আঙ্গুল আপনার গাড়ি লাগান আপনি। এবং আমি সারাদিন আজকে প্রত্যেক অফিসারের সঙ্গে কথা বলেছি, নির্বাচন অফিসারের সঙ্গে কথা বলেছি, এবং জেলা ইলেকশন অফিসার বন্ধ করছে, কিন্তু প্রিজাইডিং অফিসার ভায়াস। তারপর বিজেপি নিজে, একটা ইউনিয়ন বিজেপি নিজে ভোটের অংশ লোকের পক্ষে ভোট করেছে। দেখেন আপনি টিভি দেখছেন, সারা বাংলাদেশে একটা অবস্থা। এবং আওয়ামী লীগের আজকে জনপ্রিয়তা এত শূন্যের কোঠায়, এটা প্রমাণিত হয়েছে যে সন্ত্রাস করা ছাড়া কোন নির্বাচন আওয়ামী লীগ জিতবে না, এটা প্রমাণিত হয়েছে। আর এরশাদ সাহেব সম্বন্ধে যেটা বলেছে, আমি এরশাদ সাহেব ডিপেন্ড করতে চাই না, এত খারাপ লোককে যেন আপনারা বোঝা থাকলেন। হ্যাঁ, আর আপনার ধরেন নির্বাচন কমিশন অথর্ব, অযোগ্য, মেরুদণ্ডহীন, তাদের কোন নিজস্ব কোন। ধন্যবাদ মাহবুবুদ্দিন খোকন, আপনার কাছে আবার পরে আসবো আমরা, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এখন একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের কথা শুনবো, ব্রিগেডিয়ার শেখাওয়াত হোসেন। আপনি এর আগে নির্বাচন পরিচালনা করার, আমরা বলবো যে বাংলাদেশের অন্যতম সফল একটি নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আপনাদের আছে। আপনি কি বলবেন এই নির্বাচনটি সম্পর্কে? ধন্যবাদ। সফল কতটুকু সেটা তো আমি নিজে বলতে পারবো না, বাট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যে সমস্ত বেরোয়েছে তাতে কিছুটা বোধহয় তৃপ্ত হতে পারি। আর এখন যা দেখছি সেটার তুলনায় যদি বলি তাহলে দ্যাট ওয়াজ রিয়েলি গুড স্ট্যান্ডার্ড। আমি খুব একটা সমস্যা মধ্যে আছি এখন। একদিকে একজন মাননীয় সংসদ সদস্য আছেন রুলিং পার্টির, আরেকজন কথা বললেন তিনি অপোজিশন পার্টির। এখন মুশকিল হলো যখন এই বাদানুবাদ চলে তখন নিউট্রাল কথাবার্তা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপরেও যেহেতু আমার নিজস্ব একটা স্ট্যান্ড আছে, আমি বলি আপনাকে প্রথমে একটা জিনিস বলি, নির্বাচন কেমন হয়েছে এটা আপনি বাদানুবাদ করে এটাকে বের করতে পারবেন না। যেমন মুক্তাদির সাহেব বললেন ওনার এলাকায় ভালো হয়েছে, ওনার এলাকায় আমিও এখন পর্যন্ত কোনো এমন কিছু শুনিনি, তো ভালোই হয়েছে বলবো। কিন্তু সব জায়গায় কি ভালো হয়েছে? কত পার্সেন্ট নির্বাচন খারাপ হলে খারাপ মানে ভালো বলা যায়? ওনার একটা পার্সেন্ট একটা ইয়ার্ডস্টিক আছে। আমি তাত্ত্বিক একটা কথা বলি। তাত্ত্বিক কথা হচ্ছে যে নির্বাচন কতখানি সুষ্ঠু হয়েছে, এটার অনেকগুলো উপাদান আছে। সেই উপাদানের ফার্স্ট উপাদান যেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থাপনা মানুষের কাছে কতখানি গ্রহণযোগ্য, মানুষ সেই ব্যবস্থাপনার উপরে কতখানি বিশ্বাস রাখছে, এবং সেই ব্যবস্থাপনা কতখানি দক্ষ, কতখানি সৎ এবং কতখানি স্ট্রেট ফরওয়ার্ড। এটা আপনাকে প্রথম যদি দেখেন তাহলে এই ব্যবস্থাপনার ছকের ভেতরে আপনি ফেলে দেখেন বহু জায়গায় ইভেন ইলেকশন কমিশনও কয়েকজন প্রিজাইডিং অফিসারকে সরিয়েছে। প্রিজাইডিং অফিসাররা নিজে সকালবেলা, আমার কাছে লেখা আছে, সকাল 6টার সময় ব্যালট বাক্স ফুল। হয়তো একটা দুটা তথ্য আসছে, হয়তো আরও আছে, এই তথ্য হয়তো আসেনি। প্রথমেই তো আমি বলি যে আমার অভিজ্ঞতায় দ্য প্ল্যানিং ওয়াজ অ্যাবসলিউটলি রং। প্ল্যানিং কিভাবে রং? এইগুলো নির্বাচন অত্যন্ত ইন্টেন্স, মানে যতগুলো নির্বাচন বাংলাদেশে আছে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন সবচেয়ে ডেলিকেট, সবচেয়ে কমপ্লিকেটেড এবং সবচেয়ে ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে ইউনিয়ন কাউন্সিল একেবারে গ্রাসরুট লেভেলের নির্বাচন, সেখানে বাড়িতে বাড়িতে আপনার ইলেকশন হয়, ভাইয়ে ভাইয়ে ইলেকশন হয়, জামাই শ্বশুরের ইলেকশন হয়,
তো কাজে এটা ইন্টেন্স ইলেকশন এবং পারিবারিক ইলেকশন, এটা মোটামুটি। কাজে এটার সাথে আপনি যদি অন্যান্য ছকের মধ্যে নিয়ে আসেন তাহলে ইলেকশন হবে না। প্রত্যেকটি নির্বাচনের ব্যবস্থাপনা ইজ এ ডিফারেন্ট ব্যবস্থাপনা। এইখানে আমি যেটা আমার অবজারভেশন, ইলেকশন কমিশনে ডিস্ট্রিক্টকে ভাগ করা হয়েছে, এবং এই ডিস্ট্রিক্ট ভাগ করাতে যা হয়েছে, এক তো হচ্ছে ল এনফোর্সিং এজেন্সিকে শিফট করানোর সমস্যা, দ্বিতীয়ত এই যে ডিস্ট্রিক্ট ভাগ করাতে 4টা উপজেলা আজকে হয়েছে, 3টা উপজেলা 2 মাস পরে হয়েছে। এই যে লোকগুলো যারা গন্ডগোল করে, সে এই এক উপজেলার থেকে আরেক উপজেলায় গিয়ে শুরু হয়ে গেছে ব্যাপারটা। তো কাজে ব্যবস্থাপনার নিরপেক্ষতা, ব্যবস্থাপনার দক্ষতা, ব্যবস্থাপনার নির্ভরযোগ্যতা, এটা হলো নাম্বার 1 উপাদান। তারপর উপাদানগুলো হলো যে আপনি যারা প্রার্থী হতে চাচ্ছে তারা প্রার্থী হতে পারলো কিনা। 156 শুধুমাত্র চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, এটা কি ধারাবাহিকতা বাংলাদেশে শুরু হয়েছে, না এটা একটা আনইউজুয়াল ব্যাপার? কারণ আপনি যদি আগেরগুলো দেখেন, সেখানে কিন্তু 2-4টা হতে পারে, কিন্তু কলিমুল্লাহ এখানে আছেন, আই এম শিওর হি উইল গিভ মোর স্ট্যাটাস। 156 যখন এই পর্যন্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়, দের ইজ এ প্রবলেম। কেন প্রবলেম? ইউনিয়ন কাউন্সিল ইলেকশন, যেটা আমি বললাম, সবচেয়ে ইন্টেন্স ইলেকশন। ওনারা ক্যান্ডিডেট মানে বাছাই করতে পারে না, এত লোক হয়। তো কাজে 156, এটা আমি প্রথম বলেছিলাম ইলেকশন কমিশন শুড স্টপ দিস ইলেকশন, তাদের একটা ইনভেস্টিগেশন করা উচিত কেন হয়নি। একটা এক্সাম্পল দেই, এটা বোধহয় ফেনীতে 1টা না 2টো ইউনিয়ন কাউন্সিল, না কয়টা ইউনিয়ন কাউন্সিল বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে, 10টা না 12টা, এবং সম্পূর্ণ পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছে। ইজ ইট বিলিভেবল? অন্তত আমি তো নির্বাচন ভিতর থেকে দেখেছি। ইটস নট বিলিভেবল, অ্যাকসেপ্টেবল টু মি। কাজে এইখানে আপনি যারা প্রার্থী হতে চেয়েছে তারা প্রার্থী হতে পারলো কিনা, নমিনেশন দেওয়ার কথা নমিনেশন দিতে পারলো কিনা, এবং যারা পরবর্তী পর্যায়ে প্রচারণা করেছে নির্বিঘ্নে প্রচারণা করতে পেরেছে কিনা, ক্রাইটেরিয়া। তারপরে ক্রাইটেরিয়া হলো ভোটাররা ভোট দিতে পারলো কিনা, না তার ভোট বলে দেওয়া হবে আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। অ্যানাদার ক্রাইটেরিয়া, ভোটাররা যদি ফিল করে যে ভোট দিতে পেরেছি, আমার ভোটটা আমি দিয়েছি। এবং লাস্ট ক্রাইটেরিয়া হলো যে ভোটাররা যাকে ভোট দিয়েছে, দ্যাট ভোট হ্যাজ বিন কাউন্টেড অর নট, ওই ভোটটা ট্রান্সলেটেড টু কাউন্টিং হয়েছে কিনা। আমরা আজকেই দেখলাম কয়েক জায়গায় কাউন্টিং নিয়ে মারামারি হয়েছে, এবং ওই গতবার তো রিকাউন্টিং চাইছে, তাকে গুলি করে মেরে ফেলছে, তার সমর্থক গুলি করে মারা গেল। রিকাউন্টিং চাওয়া ইজ লফুল, তার রাইট আছে টু আস্ক ফর রিকাউন্টিং। তো এখন এই অবাধে প্রচারণা সম্ভব আছে কিনা, ভোট গণনা, এবং লাস্ট যেটা হলো, আমি আপনি এখানে যত কথাই বলি, মাননীয় এমপি সাহেব যত সার্টিফিকেট দেয়, আর মাহবুবউদ্দিন খোকন যতই অভিযোগ করুক, ওই এলাকার ভোটাররা এই ইলেকশনকে কি মনে করছে, আর দে থিঙ্কিং ইট ফেয়ার, ওনারা কি ভোট দিতে পেরেছেন কি পারেন নাই, ওটা হচ্ছে সবচেয়ে বড় মাপকাঠি ওখানকার। এবং এই নির্বাচন যদি ওখানকার লোকে ভোট দিতে না পারে এবং তার ভোট যদি কেড়ে নেওয়া হয়, তাহলে মনে রাখবেন এটা একটা সামাজিক প্রবলেম হয়ে দাঁড়াবে ভবিষ্যৎ। এবং এটা কোনো রাজনীতিবিদের জন্য, উনি সরকারে থাকুন বা বিপক্ষে থাকুন, কোনো রাজনীতিবিদ কোনো রাজনৈতিক দলের জন্য সুখকর নাই। লাস্ট একটা কথা বলবো, যে এই যে দলীয় করে নির্বাচনটা হওয়া, আমি এর মধ্যে কোনো রং দেখছি না, বাট একটা লেভেল থাকা উচিত, কোন লেভেল পর্যন্ত আপনি করবেন। আর যদি করেনও, তাহলে আপনাকে স্ট্রাকচার চেঞ্জ করে করতে হবে। আজকে দেখেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত যদি বলি কোনো পার্টি হয়ে থাকে, দ্যাট ইজ রুলিং পার্টি। তাদের ভিতরে ডিভিশন হয়ে গেছে ভিতরে। বিএনপি তো ধারে কাছে নাই, মারামারি হচ্ছে তাদের ভিতরে। আমি আপনাকে একটা পরিসংখ্যান দিই, 150 জনের মধ্যে 53 জনের মধ্যে মারা গেছে, তার মধ্যে 75 হচ্ছে আওয়ামী লীগের সমর্থক, 75। বিএনপির সমর্থক হলো দুইজন, আর মানে অন্যান্য লোকজন হলো 16 জন, আর মেম্বার সমর্থক হলো বাকি। এখন মেম্বার সমর্থক কার তা জানি না, কিন্তু আপনি এই প্যাটার্নটা যদি দেখেন, তাহলে আমি বলবো যে রুলিং পার্টির ভিতরে দারুণ একটা সমস্যা সৃষ্টি হয়েছে। সেই সমস্যা তো ওনারা কেমনে করবেন, রাজনৈতিকভাবে তারা করতে পারেন, কিন্তু ওভারঅল যদি আমি বলি, আমাদের নির্বাচনী ব্যবস্থা কিভাবে উন্নত করা যায়, এটা দায় দায়িত্ব কিন্তু প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির। আর তা যদি না হয়, তাহলে এই গায়ের জোর, এই সিল মারামারি যেভাবে আমরা দেখে আসছি, এটা হবে, এবং আগামীতে হয়তো ওনাকেও এই কাজ করতে হবে, কারণ আদারওয়াইজ
there is no way. এবং this is not accepted in a democratic society. ধন্যবাদ। আমরা এখন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কথা শুনবো। আপনি নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়। তো আপনার মতে কি, উনি যেটা বললেন যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা ভোটার, যারা স্থানীয় জনগণ, তারা কি মনে করছে এই নির্বাচনটা কতটুকু তাদের প্রত্যাশার নির্বাচন হচ্ছে? ধন্যবাদ। আমি যে কেন্দ্রের ভোটার নাগরিক হিসেবে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামে অবস্থিত পূর্ব কৈলাইন প্রাথমিক বিদ্যালয়ে, সেখানকার হালফিল খবর যেটি, সকাল 11টার মধ্যে ভোট দেওয়ার পর্বটি পুরোপুরি শেষ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ম্যাজিস্ট্রেট মহোদয়কে এসে ভোট বাক্স জব্দ করে সদরে নিয়ে যেতে হয়েছে এবং এটা নিয়ে একটা ব্যাপক আহাজারি তৈরি হয়েছে এলাকায়, এবং এলাকার লোকজন সঙ্গত কারণে আমাকে ফোনে বিষয়টা জানিয়েছেন। বিভিন্ন পক্ষের লোকজন যে যার অবস্থান থেকে বিষয়টাকে দেখবার চেষ্টা করুন, কিন্তু খুব ভালো একটা নজির তৈরি হয়েছে এটা কেউ বলছেন না। এরকমের খবরাখবর বিভিন্ন জায়গা থেকে আমরা পেয়েছি, এবং আপনার কোথাও কোথাও ওই যে ট্যাডা মাছ শিকারের জন্য যে অস্ত্র ব্যবহৃত হয়, সেই ধরনের অস্ত্র একেবারে সেই সাফারি পার্কগুলোতে জুলু বা অন্য জাতির লোকজন যেভাবে ব্যবহার করে থাকেন আফ্রিকা বা অন্যান্য মহাদেশে, যে দৃষ্টান্তগুলো দেখেছি আমরা, তার সঙ্গে তুলনীয় ফুটেজও কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। ভয়ঙ্কর একটা অবস্থা। এখন এরকমের পরিস্থিতি কেন তৈরি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সোল সার্চিং করা দরকার। আর তার সঙ্গে আরেকটি ব্যাপক অভিযোগ সর্বত্র আমরা শুনেছি, সেটি হচ্ছে নমিনেশন বাণিজ্য, এবং এটি খুব ন্যাক্কারজনক একটা পর্যায়ে চলে গেছে। মানে অ্যাজ ইফ আপনি যদি নমিনেশনটা সিকিউর করতে পারেন তাহলেই নির্বাচন অর্ধেক কাজ শেষ, এবং হোয়াটএভার, মানে এরকম ভাবে ধরে নেওয়া হচ্ছে। এবং যারা 2-3 জেনারেশন ধরে হয়তো শাসক দলের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক ক্ষেত্রেই দেখা গেছে নতুন দলে যোগ দিয়েছেন, এই রকমের লোকজন নমিনেশন সিকিউর করতে সক্ষম হয়েছেন, তারা বঞ্চিত হয়েছেন, এবং বঞ্চনার বোধ থেকে এদের অনেকেই কিন্তু বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়েছেন এবং অনেক জায়গায় জয়লাভও করেছেন। এবং মাঠের বিরোধী দল বলে পরিচিত বিএনপি, তারা কিন্তু বক্সে টিক দেওয়ার মতো একটা কায়দায় এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। খুব ঢিলেঢালা একটা ভাব নিয়ে মাঠে আছেন, এবং সুযোগ সুবিধা পেলে দেখা যাচ্ছে যে বিদ্রোহী প্রার্থী যিনি শাসক দল থেকে বেরিয়ে গেছেন, তার বাক্সেই সবগুলো ভোট দিয়ে দিচ্ছেন। এরকম একটি অবস্থা কিন্তু শুধুমাত্র যে ব্রাহ্মণবাড়িয়ায় তা না, অনেক জায়গায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে ইটস ইন স্টেট অফ ফ্লাক্স। এবং আপনার সর্বোপরি যে 75 জনের মতো নাগরিক যে প্রাণ হারালেন আপনার এই চতুর্থ পর্ব এবং তার আগে পরে মিলে, এইটি আমি মনে করি সবচাইতে ন্যাক্কারজনক ঘটনা। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, এবং গণপ্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রক্রিয়া অংশগ্রহণ করতে গিয়ে নাগরিক প্রাণ হারাবেন, এর দায় কিন্তু রাষ্ট্র অন্যের উপর চাপিয়ে দিতে পারে না। এটাই সবচাইতে বড় বিষয়, যে যার কারণে সবার সম্বিত ফেরা উচিত। ইটস এ কালেকটিভ ফেলিয়ার, দ্য হোল সিস্টেম, লেটস সে। ধন্যবাদ। আমি আবার আসবো ওবায়দুল মুক্তাদির চৌধুরী আপনার কাছে। এই দুজনের বক্তব্য শোনার পর বিশেষ করে একটি কথা উঠলো যে মনোনয়ন বাণিজ্য হয়েছে, এবং এই যে বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করছে কোথাও কোথাও, এটা কিন্তু তার মানে যে আপনাদের মনোনয়নটা সঠিক ছিল না সেইখানে, হয়তো যদি ওইভাবে বলা যায়। এই নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। মনোনয়নের বিদ্রোহ যে হয়েছে, এটাকে মনোনয়ন সঠিক হয়নি এই কথা ঠিক বলা যায় না। যেমন আমি আমার অভিজ্ঞতা থেকেই বলবো, তো নিশ্চয়ই, কারণ আমি তো অন্য এলাকার অবস্থাটা কম জানি। যেমন আমার এখানে যে বিদ্রোহী প্রার্থী পাশ করেছে, তিনি হলেন উপজেলা যুবলীগের প্রেসিডেন্ট, আর যিনি হেরেছেন তিনি হলেন উপজেলা আওয়ামী লীগের অর্গানাইজার। এখানে মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগও নাই। তো সুতরাং এখানে এটা নানান সার্কামস্ট্যান্সেসের কারণে আমরা একজনকে নমিনেশন দিয়েছি, এবং প্রথমে উপজেলা থেকে দিয়েছে, তারপরে জেলা থেকে দিয়েছি আমরা, এবং পরে কেন্দ্র থেকে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে। এটা তো ত্রুটি বিচ্যুতি হতেই পারে।
মনোনয়ন বাণিজ্যের আমার অভিজ্ঞতার কথা বলতে পারি যে আমাদের এখানে এরকম একটি চেষ্টা হয়েছিল একবার। তো এটা অনেকেই জানেন ব্রাহ্মণবাড়িয়াতে যে আমি বলেছি যে এই ধরনের অফার যে সমস্ত ক্যান্ডিডেটরা দিবে তাদেরকে আমরা নমিনেশন দেব না। এরকম অনেক জেনুইন প্রার্থীও অনেক সময় শুধু এই তাদের এই মানে আপনার চেষ্টার কারণে তারা নমিনেশন পাননি। এরকম 3-4 জনের কথা আমি জানি আমার এলাকায় এরকম চেষ্টা হয়েছিল। তো অন্যান্য এলাকায় হয়নি এই কথা আমি বলবো না, পত্রপত্রিকায় যা দেখছি তাতে হতেও পারে, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমার পুরো জেলাতে মনোনয়ন বাণিজ্য হয়নি। তাই আমার পুরো জেলাতে কিন্তু আপনার 9টা উপজেলা, এবং এখানে কিন্তু 1-2টি কম না। আমার নিজেরই আছে 2টো উপজেলা। আমার এখানে মনোনয়ন বাণিজ্যের কোনো অবকাশ ছিল বলে আমি জানি না, তবে অন্যদের এখানে যদি হয়ে থাকে সেটা কিভাবে হয়েছে জানি না। তবে আরেকটি কথা সাখাওয়াত ভাই যেটি বললেন যে জনগণ কিভাবে নেয়, এটি হলো সবচেয়ে বড় কথা। যে আপনার এটা ঠিক যে অনেকেই মনে করেছে যে নৌকা মার্কা পেলাম অথবা ধানের শীষ পেলাম তাহলে তো আমি সার্টিফিকেট পেয়ে গেছি, আমার তো এবার বেহেশতে যাওয়ার অধিকার আমাকে আর কেউ রাখতে পারবে না। যেমন ইসমাইল আদির কেউ আপনার বেহেশতে সার্টিফিকেট দেয় এরকম আর কি। কিন্তু আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছি যে নৌকা মার্কা পেলেই আপনি যেতে পারবেন এরকম নিশ্চয়তা আপনাকে আমরা দিতে পারবো না, এবং আমরা দিতে পারিও নাই। কারণ যদি দিতে পারতাম তাহলে তো আমরা আমাদের পছন্দের ক্যান্ডিডেট সবগুলোকে নিয়ে আসতে পারতাম। আমরা তো সবগুলোকে নিয়ে আসতে পারি নাই, আমাদের সারা দেশে হয়তো সংখ্যায় কম। হ্যাঁ, বিএনপির প্রার্থী দিতে পারে নাই, নানান কারণে দিতে পারে নাই। এটার মধ্যে হয়তো বা আমাদের তরফ থেকে আপনারা বলতে পারেন বাড়াবাড়ি, আমরা বলবো যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কিছু কাজ তো করতে হয়েছে। যে এখন আপনার জানুয়ারি ফেব্রুয়ারি দিকে যে সমস্ত আপনার হয়েছিল 2014 যে আপনার মামলা মোকদ্দমা হয়েছে, এই সমস্ত মামলা মোকদ্দমার কারণে যে যারা আসামি হয়েছিলেন তাদেরকে যদি এখন আপনার পুলিশ সাংবাদিককে চেস করছে, তারা এখন নির্বাচনের সময় এটা চোখে পড়ে। এতদিন কিন্তু চোখে পড়ে নেই। তো চোখে পড়লে পরে বলে কি যে ও তো প্রার্থী, তাকে কেন? আরে প্রার্থী যদি অপরাধী হয় তাহলে ধরতে যাবে না? সে আওয়ামী লীগের অপরাধী হলো ধরতে যাবে। আমার এরকম অভিজ্ঞতা আছে যে আমাকে বলছে যে ভাই আমাদেরকে তো এরকম দৌড়াচ্ছে পুলিশ। আমি তোমার কারণটা কি? ওই যে গত বছর যে একটা মার্ডার কেস ছিল আমরা তো সেখানে আসামি আছি, এখন কি করবো? আমি বললাম যে ভাই এটাতে আমার কিছু করণীয় নাই, তুমি ইয়েতে আছো কি বলে জামিনে আছো কিনা এটা নিশ্চয়তা কর। না, জামিনে তো নাই। আমি জামিনে নাই, এতদিন যে বেঁচে আছো এটিতে বেশি, তোমার তো জামিনে থাকার কথা ছিল, তুমি জামিন আনার ব্যবস্থা করো, তোমার কোনো অসুবিধা হবে না। এটা হয়, এটা এখন এইটার ব্যাখ্যা আমার পক্ষে দেওয়া সম্ভব না। তবে আমি বলি বিএনপির সাংগঠনিক শক্তি বলতে কিছুই নাই। গ্রাসরুট লেভেলে তারা খুবই দুর্বল হয়ে গেছে। তারা নিজেদের সাংগঠনিক শক্তির দিকে যদি নজর দেন, সেটা আমি তাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা আপনাদের দিকে নজর দেন। আপনারা কতটা ক্ষতি সরকারি দলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা না দেখে নিজেদের দ্বারা নিজেরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা দেখেন। তাদেরও কিন্তু প্রচুর বিদ্রোহী প্রার্থী জিতছে, এবং বিএনপি তো মনোনয়ন বাণিজ্যের ব্যাপারে বোধহয় আওয়ামী লীগের চেয়ে অগ্রসর, এটা অনেকেই জানেন। তো সুতরাং এই ব্যাপারে তো কিছু বলার নাই আমার, অগ্রসর, অনেক বেশি অগ্রসর। কারণ এটাই স্টার্টই হয়েছে তাদের সময়ে। আমরা যাদেরকে আপনার 91 ইলেকশনে নমিনেশন দেয় নেই, তাদেরকে সেই লোকদেরকে ধরে নিয়ে, যে বিএনপির অফিস তখন 32 নম্বরের কাছে ছিল আর কি, ধরে নিয়ে আপনার নমিনেশন দেওয়া হয়েছে। এরকম নাম আমি অন্তপক্ষে ডজন খানেক নাম বলতে পারি যাদেরকে নিয়ে ধরে নমিনেশন দেওয়া হয়েছে, এবং তারা অনেকেই ছিলেন পয়সাওয়ালা লোক, তাই না? তো এটা আপনার, আর বাংলাদেশের রাজনীতি এটা দীর্ঘদিন, আর আপনার যেটা গ্রাসরুট লেভেলের নির্বাচন যেটা বলছেন, মানে স্থানীয় লেভেলের নির্বাচন, আমার জানা মতে ভাই, আমার বয়স এখন 60-এর উপরে তো বটেই, আসল বয়সটা যদি নাও বলি 60-এর উপরে বটে। আমি তো অন্তপক্ষে বুঝ হওয়ার পরের থেকে কোনো ইউনিয়ন পরিষদ নির্বাচন সহিংসতা ছাড়া আপনার হয়েছে এটা আমার জানা নেই। তবে রিপোর্টিং এর সংখ্যা এখন বেশি। রিপোর্টিং এর সংখ্যা বেশি কেন? আপনাদের টেলিভিশন কোম্পানি তো আছে কতগুলো, তারপরে আছে রেডিও কোম্পানি। এখন তো রেডিও কোম্পানিও একটা নাই যে বাংলাদেশ বেতার বা সদরে পাকিস্তান একটা বক্তৃতা দিবে, এটার এরকম অবস্থা নাই আর কি। আর আপনার যে সংবাদপত্র, আমার ব্রাহ্মণবাড়িয়া শহরে কেউ পড়ে না। আপনি জানেন কয়টা দৈনিক পত্রিকা আছে? 12টি দৈনিক পত্রিকা আছে, কেউ পড়ে না। এই 2টি কি 3টি হয়তো কিছু সদস্য তাদের আছে। তো এখন এইটা তো কিছু করার নাই। এই 12টি সংবাদপত্রের চোখ এড়িয়ে যাওয়া তো খুব কঠিন ব্যাপার। এই এতদিন তো এটা ছিল না।
হ্যাঁ, সারা দেশে ইত্তেফাক আর আজাদ এছাড়া কোনো পত্রিকা তারপরে ছিল না। সামাজিক মাধ্যমগুলো আছে, সামাজিক মাধ্যমগুলো আছে, এই যে সোশ্যাল মিডিয়া আছে, এই যে কোনো ঘটনা ঘটার আগে আপনি চলে যাচ্ছে মিডিয়াতে, কোনো কিছু করার নাই। জি। এটা আপনার আর আগেও ছিল এরকম। আমরা আবার একটু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের কাছে যাব। ব্যারিস্টার খোকন, আপনি একটু দুই একটি বিষয় যদি একটু আলোকপাত করেন। একটা বলা হচ্ছে যে মনোনয়ন বাণিজ্য, সেটা বিএনপিরও আছে, যদিও বিএনপি এখন স্কোপ নাই মনোনয়ন বাণিজ্য করার মতো, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। প্রচুর scope আছে। সেরকম হয়তো স্কোপ নাই, কিন্তু মূল যে ব্যাপারগুলো ঘুরে ফিরে আসছে যে আপনাদের সাংগঠনিক দুর্বলতার কারণেই আপনাদের এই শোচনীয় অবস্থা এবং একটা বিরূপ পরিবেশে আপনাদের নির্বাচনটা করতে হচ্ছে, এবং এই বিরূপ পরিস্থিতিটা তৈরি করার জন্য আপনারা নিজেরাই অনেকাংশে দায়ী, এটা অনেকে বলছেন। আপনি কি বলবেন? ডেফিনেটলি। প্রথমে মুক্তিযোদ্ধা ভাই বললেন যে ওনার 60 বয়স হয়েছে, প্রত্যেক নির্বাচনে একটু টুকটাক মানে সন্ত্রাস হয়েছে, কিন্তু এবারকার নির্বাচনে সন্ত্রাস হয়েছে স্বাধীনতার পরে, এমনকি পাকিস্তান আমল, অনেকে বলে যারা পাকিস্তান আমল দেখেছে ওখানে ছিল, সেরকম সন্ত্রাস কখনো হয়নি। আর আওয়ামী লীগ তাদের সমস্যাটা কি? তাদের তো জনপ্রিয়তা নাই। জনপ্রিয় থাকলে আওয়ামী লীগ তো শেষ করত নির্বাচন, সুষ্ঠু ভোট করতে দিত। সেখানে আওয়ামী লীগ আজকে কিন্তু আওয়ামী লীগ এত দুর্বল, স্মল পার্টি হয়ে গেছে আজকে আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগের কিন্তু জনসমর্থন ওখানে তাদের আপনার আওয়ামী লীগের স্মল পার্টি হয়ে গেছে, সাধারণ মানুষের সমর্থন নাই। আজকে বাধ্য হচ্ছে আওয়ামী লীগ বাংলা থেকে প্রত্যেকটা ভোট কেনে সন্ত্রাস করতে, যেটা পরিষেবা করেছিল একই ইউনিয়ন পরিষদ করেছে। বিএনপি তো এত অসুবিধা কি? সন্ত্রাস করার দরকারটা কি ছিল? সন্ত্রাস ওনাদের আমি ভোট করতে পারতো। আসলে তাদের নিজস্ব ঢাকার জন্য বিএনপি তারা করছে। বিএনপির জনসমর্থন নির্ভর দল। বাংলাদেশে এখন যে কোনো জনমত নেন আপনি, যে কোনো জনমত নেন আপনি, যে কোনো ভাবে নির্ভর জনমত দেখবেন যে বিএনপি সমর্থন কি আর আওয়ামী লীগ সামান্য সমর্থন আছে। আর যেখানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি আজকে ওই পল্লীবুল আবার নিজের মতকেন্দ্র সঙ্গে বললেন, আমার নিজের ইউনিয়ন সম্বন্ধে বলি। নোয়াখালী সোনামুড়ি উপজেলার 8 নম্বর সোনাপুর ইউনিয়ন, ওখানে আপনার প্রত্যেকটা কেন্দ্রেই ভোট রাত্রে ভোট হয়ে গেছে ভোট, এবং আমার নিজের কেন্দ্র ভোট বন্ধ করে দিচ্ছে তারা, ওই যে আগে সিলমের সেই জন্য। এখানে আমাদের এই উপজেলায় আজকে নির্বাচন হয়েছে, ছোট্ট একটা উপজেলার 10 ইউনিয়নের 16 ভোট কেন্দ্র বন্ধ করেছে। কিন্তু আসলে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার ব্যালট পেপার সিল লোকা ছিল আগে দেওয়া হয়েছে। এত জনসমর্থন আওয়ামী লীগের দরকার ছিল এটা? আসলে আওয়ামী লীগ তো জানে তাদের এই পলিসি এটা দেখানোর জন্য তারা। আর লাভটা কি হবে ইলেকশনটা করে? লাভটা কি আমি বলতে চাই, কি লাভ? দেশেরও লাভ নাই, জনগণের লাভ নাই, আওয়ামী লীগের লাভ নাই, গণতন্ত্রের লাভ নেই। আজকে কি হলো এই নির্বাচনে? মানুষ ভোট দিতে গিয়েছে, ভোট দিতে নাই। আমার একটা কেন, আমার উপজেলা একটা, আওয়ামী লীগ পেয়েছে 800 ভোট আর বিএনপি পেয়েছে 14 ভোট। কেন বিলিভি? যেখানে 8টা এলাকার মধ্যে আমি পার্লামেন্ট ইলেকশন আমি পাইছি আওয়ামী লীগ পেয়েছে 150 ভোট, সেখানে সিটের চেঞ্জ হয়ে গেছে। আওয়ামী লীগ 3000 ভোট, বিএনপি 12 ভোট হয়েছে। আমি এমপি হিসেবে পাইছি 3000 ভোট আওয়ামী লীগ ক্ষমতার সময় ইলেকশনে। তো এই হলো চেঞ্জ, এত পরিবর্তন আওয়ামী লীগের। এটা শুনুন, আসলে আমাদের যেটা হলো পাবলিক গ্রাম পর্যায়ে দেখলো আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সন্ত্রাস ছাড়া আওয়ামী লীগ কোনো জনসমর্থন নেই। গ্রাম পর্যায়ে শুধু আরো যে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হলো, নতুন ভোটার আওয়ামী লীগের আরো সমর্থক যারা, তারা ভোট দিতে পারলো না, জনগণ ভোট দিতে পারলো না। এবং আপনার আওয়ামী আজকে নির্বাচন করে কি করেছে জানেন? গ্রাম গোনা শান্তি নিচ্ছিল এক সময়, এখন অস্ত্র এখন ছোট ছোট অস্ত্র গ্রামে ভর্তি করে বলছে, গ্রামের প্যান্সিলমেন্ট হয়ে গেছে। এবং পরবর্তী পর্যায়ে এই অস্ত্রগুলো কি কাজে লাগবে? আইন শৃঙ্খলা চুরি ডাকাতি, আইন শৃঙ্খলা অবরোধের কাজে লাগবে। মানুষকে দেশের ক্ষতি এত ক্ষতি করার দরকারটাকে ছিল। আমি বলতেছিলাম যেটা এই ইলেকশনটা না করে প্রত্যেক ইউনিয়নে আওয়ামী লীগ একজন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট করে দিত, জনগণও বাঁচত, সংবিধানও বাঁচত, মানুষও বাঁচত, গণতন্ত্র বাঁচত। ধন্যবাদ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আমরা এখন এই কাজটা আগে করতে পারলে ভালো হতো। জি, আপনার কাছে আবার পরে আসবো। মূলত উনি যেটা বলতে চাইলেন যে আওয়ামী লীগের জনসমর্থন একেবারেই নাই এবং সেই কারণে আওয়ামী লীগ এইভাবে নির্বাচনটা করছে। আমরা আপনার বক্তব্য শোনার জন্য পরে আবার আসবো। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, আপনার কাছে আসবো। একটু যদি আমরা সামনের দিকে তাকাই, মানে যা হওয়ার তো হয়ে গেছে, মানে আমরা তো আমাদের নির্বাচনী ব্যবস্থাকে
অনেকটাই ধ্বংসের দিকে নিয়ে গেছি। বিশেষ করে আমি কিন্তু বারবার একটা জিনিস বলবো যে নির্বাচন কমিশনের ভূমিকা যদি যথাযথ না হয়, নির্বাচন কমিশন যদি খুব দৃঢ়ভাবে দাঁড়াতে না পারে, যেটা আমরা কিন্তু দেখি নাই গত কয়েকটি নির্বাচনে, তাহলে এই অবস্থাই হবে। তা আপনি কি মনে করেন এই অবস্থা থেকে উত্তরণের জন্য পথটা কি? দেখুন, এই ইলেকশনে তার উত্তরণের কোনো আমি পথ দেখছি না, সামনে, ভেরি ফ্র্যাঙ্ক। জি। কারণ আপনি যিনি বোতল থেকে বের করে দিয়েছেন, এখন যা হওয়ার তাই হবে। মুক্তাদির সাহেবের এখানে হয়তো মনোনয়ন বাণিজ্য হয়নি, বা আমি আমার তো নিজেরাও আমরা তো গ্রামের লোকজন, মানে 100% মনোনয়ন বাণিজ্য হচ্ছে সেটাও ঠিক নয়, আবার শুধুমাত্র আওয়ামী লীগ করছে সেটাও ঠিক নয়, অন্যরাও করেছে। হয়তো ওনাদের স্টেকটা বেশি, বাকিদের স্টেকটা কম। প্রবলেমটা হচ্ছে কি, যারা টাকা পয়সা খরচ করে মনোনয়ন নিয়েছে, আমি নাম বলবো না, একজন ডাই হার্ড ওনাদেরই দলের ঢাকা এসছে, বললো ভাই, বলে স্যার আমি আপনাকে একটা কথা বলে যাই, আমি আপনাকে একটা পুরোপুরি সত্য কথা বলছি, ওইখানে টাকা দিয়ে আসছি, এখন ঢাকায় ম্যানেজ করতে হবে। মানে এটা এই বললো যে আপনি আমার কথা বলেন, আমার নামটা বলেন। আমি যে ভাই আমি আপনার নাম বলতে পারবো না। ব্যাপারটা হলো এই, যখনই আপনি টাকা পয়সা খরচ করে একজন ক্যান্ডিডেট হবে, সেই ক্যান্ডিডেট তো তার টাকা খরচ করে হারার জন্য টাকা খরচ করে, তো সে সব ধরনের যত মিনস আছে সব করবে। আমি যখন ইলেকশন কমিশনার ছিলাম, আমি প্রত্যেকটি প্রায় সাউথের যত ইউনিয়ন ছিল প্রায় সব জায়গায় গেছি। চরে গিয়ে আমি তো একবার মারা পড়তে গেছিলাম, ইসের মধ্যে জ্বরের মধ্যে পড়ে, প্রত্যেকটাতে গিয়েছিলাম। প্রত্যেককে আমি কথা বলছি যে আপনারা যদি নিজেদের ভোট চুরি করেন, তাহলে ঠেকাবার কেউ নাই, ঠেকাবার জন্য যা কিছু করতে আমরা করব। এখন যেটা আমি বলছি, যেমন আমি একটা এক্সাম্পল দিই, হিল ট্র্যাক্টে কোনো ইলেকশন হচ্ছে না, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই আওয়ামী লীগও কোনো নমিনেশন কোনো ক্যান্ডিডেট দিতে পারছে না, তার কারণ ওখানে ইউপিডিএফ ঠেকাচ্ছে। তো এটা একটা বিজার সিচুয়েশন। হিল ট্র্যাক্টে সবচেয়ে ভালো ইলেকশন হয়, তার কারণ হচ্ছে যে হিল ট্র্যাক্ট ইজ স্টিল অপারেটেড বাই দি আর্মি। তাহলে ব্যবস্থাপনার একটা সমস্যা আছে। আমরা যখন আমি ব্যক্তিগতভাবে হিল ট্র্যাক্টের যে আর্মি ডিপ্লয়েড তাদেরকে বলেছেন যে ইউ হ্যাভ টু হেল্প, কারণ এখানে তোমরা অপারেশন আছো। এখানে কিন্তু আলাদাভাবে আর্মিকে ডাকতে হয়নি, দে আর ইন দি অপারেশন। হিল ট্র্যাক্টের এমন জায়গা আছে যেখানে পুলিশ যেতে পারে না, আর যদি আর্মি হেল্প না করে, এয়ারফোর্স হেল্প না করে, আপনি ব্যালট বক্স নিয়ে যেতে পারবেন না। ব্যালট বক্স নিয়ে যেতে আপনার একদিন লাগবে, নিয়ে আসার সময় জঙ্গলের মধ্যে আপনাকে যে কোনো সময় ছিনতাই করবে। তো ব্যবস্থাপনার যে কথাটি আমি বলেছিলাম, সেই ব্যবস্থাপনায় সমস্যা আছে। এখন ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ যেটা করতে হবে, এটা শুধুমাত্র আমি যে ইলেকশন কমিশনকে যদি 100% দোষ দিই তাও ঠিক নয়। হয়তো এই নির্বাচন কমিশন একটু রিকয়েল করে গেছে যে ভাই আমরা কি করবো, উই আর নট গেটিং এনি হেল্প, সেটাও আর উইলিংনেস অফ শোয়িং দ্যাট দে আর ডুইং সামথিং। আমি একটা এক্সাম্পল দিই, পত্রপত্রিকা আসছে এবং ইলেকশন কমিশন আমাকে কালকে প্রথম আলো থেকে কমেন্টস চাইছিল, একজন সুপারিনটেন্ডেন্ট পুলিশকে ইলেকশন কমিশন উইথড্র করলো, সেখানে নির্বাচন কিন্তু শেষ হয়নি, সেইখানে সেই পুলিশ সুপারিনটেন্ডেন্ট পুলিশকে আবার পাঠানো। আমি উনি খারাপ কি ভালো আমি যাচ্ছি না, ইলেকশন কমিশন মনে করেছে উনি থাকলে নির্বাচনটা ফেয়ার হবে না, উইথড্র করা হয়েছে। এবং বলা আছে যে ইলেকশন কমিশন যখন উইথড্র করে, ইট ইজ টু বি টেকেন নোট অফ। উনি তো প্রশাসনে ছিলেন এবং উচ্চ পর্যায়ে ছিলেন, টেকেন নোট অফ, অ্যান্ড আপনি তাকে রিপোস্টিং করেন, ইলেকশনটা হয়ে যাক, ইলেকশন কমিশনের প্রভাবটা শেষ হয়ে যাক, দেন ইউ ডু হোয়াট এভার ফিল লাইক। তার মানে হচ্ছে যে আপনি নির্বাচন কমিশনকে সেই রেসপেক্টটাও আপনি রাখলেন না, আপনি নির্বাচন কমিশনকে তাদের যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটাকে রাখলেন না। ইলেকশন কমিশন আবার আমি পেপারে দেখলাম যে তারা খুব বিরক্তি প্রকাশ করে স্বরাষ্ট্র সচিবকে চিঠি লিখেছে। এইখানে কথা হলো যে আপনি যদি নির্বাচনকে সুষ্ঠু না করেন, ক্ষতিগ্রস্ত কিন্তু ওনারা হচ্ছেন, ওই মাহমুদউদ্দিন খোকন হচ্ছে, আমাদের কোনো কিছু নেই, আমরা ভোট দিতে না পারলে দিলাম না। বাট দেশের গণতান্ত্রিক যে পরিবেশ, এটা নষ্ট হলে, আমরা বারবার বলছি, আমরা কিন্তু একটা দেশ ক্ষতিগ্রস্ত, আমরা কিন্তু বিরাট একটা ঝুঁকির মধ্যে আছি। এই ঝুঁকিটা রিয়েলাইজ আমরা করি, ডেফিনেটলি ওনারাও করেন। আজকেও তো রাজশাহীতে একজন পীরের গলা কেটে ফেলে দেওয়া হয়েছে। এই জিনিসটা ইনক্রিজ হচ্ছে, এটা এখন কে করছে না করছে বাদ দেন, কিন্তু আমরা একটা বিশাল বৈশ্বিক কি বলে এটাকে, আপনার বৈশ্বিক ঝুঁকির মধ্যে আছি, এবং আমরা উই কান্ট অ্যাফোর্ড, আমরা এটাকে অ্যাফোর্ড করতে পারবো না, কারণ আমরা উই আর ভেরি সফট, ছোট্ট এবং সফট একটা দেশ।
আমরা চাই আমরা প্রোগ্রেস করি, আমরা ইনফ্রাস্ট্রাকচার করুক, ওনারা করুক বা যারাই করুক। এখন এই নির্বাচনে আপনি যা হয়েছে গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে, এখন একটা এই নির্বাচন শেষ হওয়ার পরে আপনি আবার দেখবেন আরো মারামারি হচ্ছে। এখান থেকে বের হওয়ার পথ, একমাত্র পথ হচ্ছে ওনারা বের করতে পারবেন। অল দি পলিটিক্যাল পার্টিজ যদি মনে করে যে দে হ্যাভ টু গো থ্রু এ ডেমোক্রেটিক প্রসেস, তা ইলেকশনটাকে ওনারা কারাপ্ট করবেন না। বিকজ আজকে নির্বাচনের ব্যবস্থাপনায় শুধু ইলেকশন কমিশন না, স্টেক হোল্ডার হিসাবে এনারাও যেমন আছেন, আর সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনার পলিটিক্যাল পার্টি। পলিটিক্যাল পার্টি যদি মনে করে যে আমরা নির্বাচনটাকে সুষ্ঠু করতে চাই, আমরা নির্বাচনের রেজাল্টকে অ্যাকসেপ্ট করতে চাই, দেন অনলি আপনি এখান থেকে বেরোতে পারবেন। একা ইলেকশন কমিশনের পক্ষে বের করা খুব ডিফিকাল্ট। জি ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমি শাহাবুদ্দিন আহমেদ কুষ্টিয়া থেকে বলছি। বলুন। আমার প্রশ্নটা জানি গ্রুপের চেয়ারম্যান কলিমুল্লাহ স্যারের কাছে। জি, হ্যালো, বলেন বলেন। হ্যাঁ জি, আমার প্রশ্নটা ওনারা ঠিক সঠিকভাবে নির্বাচনের পর্যবেক্ষণটা করছে কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাইরে কোনো যদি ভোট কেন্দ্র দখল নাও হয়, ভিতরে যেভাবে ওপেন নির্বাচনে, এই পৌরসভা নির্বাচনে আমরা তো একেবারে ওপেন দেখলাম যে অনেক ক্ষেত্রেই তারা হচ্ছে দেখায় দেখায় সিল মারতেছে ভিতরে, এবং প্রচুর অনিয়ম ঘটতেছে। আমার প্রশ্ন ওনার কাছে যে ওনারা কি সঠিক পর্যবেক্ষণ এবং সেই পর্যবেক্ষণের তথ্যটা জাতির কাছে প্রকাশ করছেন কিনা। ধন্যবাদ ধন্যবাদ। আমি করিমুল্লাহ সাহেব আপনার কাছে আসবো প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য। তার সাথে আমি আরেকটা জিনিস বলবো, আপনারা সম্ভবত এই নির্বাচনটা সেইভাবে পর্যবেক্ষণ করছেন না যেটুকু আমরা জেনেছি, এবং এটার একটা কারণ হিসেবে আমরা জানি যে আপনারা বিদেশি সাহায্য পান নাই এই ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য। তা এখন এটা কি আপনাদের বলা হবে যে আপনারা বিদেশি সাহায্য পেলেই শুধুমাত্র পর্যবেক্ষণ করবেন, না হলে করবেন না? এই প্রশ্নটাও কিন্তু দর্শক সাধারণ মানুষের মনে আছে। শুরু করব। জি, একটু সংক্ষেপে। ধন্যবাদ প্রশ্নকর্তাকে। আসলে আপনি যদি ট্র্যাক রেকর্ড হিসেবে দেখবার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আমরা যারা পর্যবেক্ষণ করি বিভিন্ন সময়ে কিন্তু বস্তুনিষ্ঠতার সঙ্গে আমাদের ক্যাপাসিটি যতটুকু তার ভিত্তিতে আমরা তাদের বক্তব্য হাজির করি। যেমন সিটি কর্পোরেশন নির্বাচনের সময় আমরা পরিষ্কার বলেছি যে নির্বাচনটি নিয়ে বড় প্রশ্ন আছে এবং বিভিন্ন তথ্য উপাত্ত হাজির করে আমরা সেটা বলেছি। পৌরসভা নির্বাচনের নিরিখেও কোথাও কোথাও যেখানে ব্যত্যয় ঘটেছে আমরা তুলে ধরেছি বিষয়গুলো। এবং এই যে চলমান নির্বাচন প্রক্রিয়া, যেহেতু প্রক্রিয়াটি পুরো শেষ হয়নি, একেবারে সর্বশেষ ধাপ দেখে তারপর আমরা অন্তিম মন্তব্য করব। এবং ধাপে ধাপে আমরা যে ইন্টারিম রিপোর্টগুলো নির্বাচন কমিশনকে আমাদের প্রথা অনুসারে আমরা অর্পণ করছি সেগুলো কিন্তু আছে অন রেকর্ড। যেখানে যে ব্যত্যয় আমরা লক্ষ্য করছি সেটা কিন্তু তুলে ধরবার চেষ্টা করছি। ব্যাপকভাবে প্রচারণা করছি না, কারণ করলে এক ধরনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠবে। কারণ পুরো প্রক্রিয়াটি শেষ না করে অন্তিম মন্তব্য করাটা কোনো অবস্থায় যথার্থ বলে আমরা মনে করি না। মেথোডোলজিক্যাল একটা এরর থেকে যাবে। সে কারণেই আমরা এই পর্যায়ে অন্তিম মন্তব্য করব না। কিন্তু মোটা দাগে যা কিছু পরিদৃষ্ট হচ্ছে সেটাই কিন্তু আমরা ফোরফ্রন্টে নিয়ে আসবার চেষ্টা করছি। আর বিদেশি অর্থ সাহায্য নিয়েই নির্বাচন পর্যবেক্ষণ করতে হবে এই মডেলটা থেকে প্রথম থেকেই জানিপপ কিন্তু নিজেদের অবস্থান পরিষ্কার করে নিয়েছে। আমরা স্ব উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে দেশীয় রিসোর্স মোবিলাইজ করেই কিন্তু পর্যবেক্ষণ করে থাকি। আমাদের যে একটা মোর্চা আছে, সেই মোর্চা ওই যে ভাগের মা গঙ্গা পায় না এরকম একটা প্রশ্ন উঠতে পারে। সোললি ডোনার ডিপেন্ডেন্ট এরকমের একটি অবস্থা তৈরি হয়ে গেছে। এবং সাম্প্রতিককালে এই স্থানীয় পর্যায়ের যে নির্বাচন ইউনিয়ন পরিষদের, সেই নির্বাচন পর্যবেক্ষণ সহায়তা করার ব্যাপারে এক ধরনের অনীহা দাতা সংস্থাগুলো দেখিয়েছে, ফলে নেটওয়ার্ক সেইভাবে হয়তো কাজ করছে না। কিন্তু আমরা বিষয়টাকে আমাদের আর্টিকেল অফ ফেথ মনে করি এবং সেই জন্যই সীমিত সম্পদ কাজে লাগিয়ে আমরা মাঠে বিষয়গুলো দেখবার চেষ্টা করছি। ধন্যবাদ। আমাদের সাথে ফোনটা কি আছে? আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন বাংলাদেশে বিভিন্ন ইউপি নির্বাচন হচ্ছে, তো এটা হচ্ছে সাক্ষাৎ স্যার একটি করছে, মানে মন্তব্য জানাইছে যে হচ্ছে ডিস্ট্রিক্ট গুলো যে মানে ডিস্ট্রিক্টের উপজেলাগুলো যে ভাগ করে করে নির্বাচন করা হয়েছে বা এক জায়গার লোকজন অন্য জায়গায় অংশগ্রহণ করতেছে,
তো এইটা আসলে একটা সমস্যা মনে হয়েছে আমাদের কাছেও, বা যে সহিংসতা গুলা ঘটতেছে এইগুলা নিয়ে নির্বাচন কমিশনার বা ইসির আগামীতে কোনো পদক্ষেপ আছে কিনা, বা যাতে বাংলাদেশের সাধারণ জনগণ। ধন্যবাদ। জি ধন্যবাদ। আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা? উনি প্রশ্ন তো করেন না, একটা আমি যেটা কথা বললাম ওইটাই উনি সাপোর্ট করলেন যে হ্যাঁ এটা সমস্যা, এটা হচ্ছে। সেটাই আমি বললাম যে এটা একটা প্ল্যানিং এর মারাত্মক ভুল আমি দেখছি। আর যেটা উনি বললেন, পরে বললেন যে ইলেকশনটা কিভাবে ভালো করা যাবে, তাই বললেন কি আমি ঠিক ভালো মতো বুঝি। নির্বাচন কমিশনের কোনো পরিকল্পনা আছে কিনা? নির্বাচন কমিশনের পরিকল্পনা যা আছে এটা তো এখন অন দ্য বোর্ড। তবে হ্যাঁ, এখন আমি ইলেকশন কমিশনকে এটাই অনুরোধ করতে পারি যে কোথাও যদি এই ধরনের সহিংসতা হয়, আপনি ইউনিয়ন কাউন্সিলের পুরো নির্বাচন বন্ধ করে দেন, করুন না, আপনি 100টা নির্বাচন বন্ধ করে দেন। ইউ আর দি জাজ। হ্যাঁ, আপনাকে তো কেউ প্রশ্ন করবে না। নোবডি ক্যান টেক ইউ টু দ্য কোর্ট যে আপনি কেন বন্ধ করলেন, আপনি কারোর কাছে জবাব দিয়ে করছেন না। যেখানে মারামারি হচ্ছে সেই আপনি বন্ধ করে দেন। সেটা একটা কেন্দ্র নয়, আপনি পুরো ইউনিয়ন কাউন্সিল বন্ধ করে রাখেন 6 মাস। হ্যাঁ, এটা একটা নির্বাচন কমিশনের একটা বড় হাত। আমার মনে আছে আমরা বরগুনাতে, আমার ঠিক মনে নেই, বরগুনাতে কোথাও আমরা 6টা ইউনিয়ন কাউন্সিল বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওখানকার এমপি মহোদয়কে চিঠি দেওয়ার পরে উনি কথা শোনেন নাই। কথা না শোনাতে ইলেকশনই হবে না, উইল নট হোল্ড ইলেকশন। ধন্যবাদ। আমাদের সময় খুব কমে আসছে। অনেক স্টেপ আছে এখনো নির্বাচন কমিশন নিতে পারে। একটু তারা নেওয়ার চেষ্টা করছে। বাগমারা 16টা বন্ধ করে দিলেন, কেন করলেন এটা ঠিক জানি না, বাট দিস আর দি স্টেপস দে ক্যান টেক। আবার একজন হুইপকে, হ্যাঁ ঠিকই আছে, বাট কিন্তু আগের গুলো যেমন হয়ে গেছে এগুলো পুরোটাই জিনিস এখন সব স্টেপই এখন ছাপায় গেছে। অন্যান্য এই যে 75 জন লোক মারা গেছে, আজকে তো দেখলাম যে অ্যাবাউট 90 পিপল, 120 জন আহত হয়েছে। ধন্যবাদ ব্রিগেডিয়ার শাহাদাত হোসেন। আমরা 2 মিনিট সময় আছে, আমি আপনাকে 2 মিনিট শেষ দেব বলার জন্য। এই যে নির্বাচনটা হয়ে গেল, এই নির্বাচন নিয়ে নানান রকমের কথাবার্তা তো আছে। এটা যদি আমি অস্বীকার করি তাহলে বলতে হবে যে আমি চোখ বন্ধ করে রেখেছি। না, আমার চোখ বন্ধ করে রাখার কোনো উপায় নেই। বাংলাদেশ আওয়ামী লীগ বিষয়টাকে নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ করার সুযোগ আছে এবং সুযোগ তারা নেবে। আমাদের ভেতরেও প্রশ্ন আছে নির্বাচন মনোনয়ন বাণিজ্যের বিষয় নিয়ে, আমাদের ভেতরেও প্রশ্ন আছে। নির্বাচনের যে পদ্ধতি নিয়েও আমাদের প্রশ্ন আছে। সবকিছু নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার অবকাশ রয়েছে। তবে এটা নতুন কিছু নয়। যে কথাটা আমি বলতে চাচ্ছি যে এটি ধারাবাহিকভাবে চলে এসছে। এটা থেকে উত্তরণ ঘটার পথ খোঁড়া উচিত। সমালোচনা করার চেয়ে বেশি প্রয়োজন হলো যে রিসার্চের দিকে আমাদের নজর দেওয়া উচিত। আর আমার একটা কথা মনে হচ্ছে যে নির্বাচন কমিশন যদি দৃঢ়তার সাথে কাজ করতে পারে, এটা নির্বাচন কমিশনারদের উপরে এবং চিফ ইলেকশন কমিশনারের উপর নির্ভর করে অনেকটা। তারা যদি দৃঢ়তার সাথে কাজ করতে পারে অনেক কিছু সমাধান করা সম্ভব। এই যে কাঠামো আছে এই কাঠামোর ভেতরেও সম্ভব, কারণ তার দৃঢ়তার উপরে কিভাবে একজন এসপিকে দেয়। আমি এই এসপির প্রতি আমার নিজস্ব দুর্বলতা আছে, আমি ওকে পছন্দ করি, কিন্তু এর অর্থ এই যে নির্বাচন কমিশন, হ্যাঁ সে ভালো ছেলে, কিন্তু নির্বাচন কমিশন বলার পরে তাকে রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়াটা এটা ঠিক হয়নি। আমি মনে করি নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া রাষ্ট্রের সকল অঙ্গের এটা হলো সাংবিধানিক দায়িত্ব। এখানে সাংবিধানিকতার দায়িত্ব অবহেলা হয়েছে বলে আমি মনে করি। আমাদের সময় শেষ। ধন্যবাদ। আমরা আশা করব আগামী নির্বাচনগুলো ভালো হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে। এছাড়া আমাদের আর কিছুই করার নেই। আমরা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।